আরডা ক্যাসেটসে আজ আপনাদের শোনাবো আমাদের সদস্য অগস্টের লেখা ছোট গল্প হোটেল পাইন ট্রি। শুরু করার আগে বলে রাখি, ভূত প্রেত এরম কোনো রকম কুসংস্কার আমরা উদযাপন করতে চাই না। তাই একটাই অনুরোধ যে আমাদের গল্পের অলৌকিক জীবনের সাথে বাস্তব গুলিয়ে ফেলবেন না। তাহলে শুরু করা যাক। 22শে জানুয়ারি। যদিও এই দিনটার বিশেষ একটা মাহাত্ম্য নেই, তবুও সৌভিক লাল কালি দিয়ে ডেটটা মার্ক করে রেখেছে অফিসের ডেস্ক ক্যালেন্ডারে। সাধারণত মানুষ ইদানিং যুগে নিজের জন্মদিন নিয়ে ওয়াকিবহাল হলেও সৌভিক নিজের জন্মদিন কবে জানে না, জানার কথাও না, কারণ ওর তিনকুলে কেউ নেই। কলকাতায় একটা মিশনারি হোমে বড় হয়েছে, পড়াশোনা করেছে, তারপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিংয়ের একটা ভালো মাইনের চাকরি পেয়েছে খুব কম বয়সে। আর চাকরি পাওয়ার পর থেকেই বছরে একবার নর্থ বেঙ্গলের পাহাড়ে যাওয়া যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে সৌভিক। সে বছর 23শে জানুয়ারি পড়েছিল একটা শুক্রবারে। 24-25 শনি রবি সব কর্পোরেট অফিস এমনিতেই ছুটি থাকে, কিন্তু সোমবার 26শে জানুয়ারি পড়ে যাওয়ায় একটা এক্সটেন্ডেড উইকেন্ড পাওয়া গেল। সৌভিক ওর ফিয়ন্সে মল্লিকাকে নিয়ে এই ছুটিতে ঘুরতে যাবে ঠিক করে রেখেছে মনে মনে, যদিও মল্লিকাকে সে কথা এখনো বলা হয়নি। শেষ এক বছর দুজনের নানান কারণে কোথাও ঘুরতে যাওয়ার সময় বের করতে পারেনি। এদিকে ঘুরতে যেতে দুজনেই ভীষণ ভালোবাসে। পন্ডিচেরিতে ঘুরতে গিয়ে একটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পে আলাপ হয় দুজনের। আলাপ হতে জানা যায় দুজনেই কলকাতার সেক্টর 5-এ চাকরি করে। ফিরে এসে কলকাতায় মেলামেশা বাড়ে, ক্রমে প্রেম, আর এই 3 মাস হলো ওদের বিয়ে ঠিক হয়েছে। রাত 8টার পার্ক স্ট্রিট ঝলমল করছে। পিটার প্যান রেস্টুরেন্টে রিজার্ভেশন আগে থেকেই করা ছিল। সৌভিক ঠিক সময় পৌঁছে গেলেও মল্লিকা এলো আধ ঘন্টা পরে। আই এম সো সরি, মাঝ রাস্তায় না উবারটা একদম খারাপ হয়ে গেছিল। কিছু অর্ডার করেছো? আই এম স্টারভিং বলে সৌভিকের উল্টো দিকে বসলো মল্লিকা। তোমার ফেভারিট স্টার্টার আসছে, এনি মিনিট নাও। আই মিসড ইউ। আই মিসড ইউ টু। কথা বলতে বলতে ওয়েটার এসে গোল্ডেন ফ্রাইড জাম্বো প্রনস টাটার সসের সাথে সার্ভ করে দিয়ে গেল। খেতে গিয়ে গরম লাগায় মল্লিকা চিংড়ি মাছের ওপর হাত নাড়তে নাড়তে বলল, এই উইকেন্ডে একটা হাউস পার্টি করলে কেমন হয় বলো তো? আর কত হাউস পার্টি করবো বলো তো, ভীষণ বোরিং লাগে ইদানিং। তার চেয়ে আমি ভাবছিলাম কোথাও এটা ঘুরতে গেলে হতো না? কতদিন তুমি আর আমি কোথাও যাইনি। ওহো, এসব বলে মনে আর কষ্ট দিও না তো। হাতে আছে 4টে দিন, আর এখন কোথাও ভালো ভদ্র হোটেল পাওয়া না একদম ইম্পসিবল। মল্লিকা একটা জনপ্রিয় ওয়েবসাইট টেক মাই ট্রিপে চাকরি করে, যারা হোটেল, ট্রেন, ফ্লাইট ইত্যাদির বুকিং করে। খানিকক্ষণ চুপ করে থেকে সৌভিক বলল, একটা জায়গা আছে, চাইলে হোটেলও জোগাড় হয়ে যাবে হয়তো। আমার চেনা একটা লোকাল এজেন্ট আছে, কেবল ফ্লাইটটা ম্যানেজ করতে হবে তোমায়। মল্লিকা খানিকটা চমকে উঠে একবার গলায় হাত দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় হেসে বলল, নো 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 নো, থ্যাংক ইউ। আমি জানি তুমি বলবে দার্জিলিং যেতে, বাট হবে না, সরি। আমি জানতাম তুমি এটাই বলবে। তুমি ভালো করেই জানো আমি কেন না বলছি। মা বাপি আমায় সব রকম স্বাধীনতা দিয়েছে, ওরা ভীষণই লিবারেল। কেবল পাহাড়ে আমায় একা যেতে দেবে না। সৌভিক ঘাড় নেড়ে খেতে খেতে বলল, ইটস মাই ফেভারিট প্লেস অন আর্থ। এতবার গেছি যে আই হ্যাভ লস্ট কাউন্ট। আর তোমার সাথে কোনোদিন দার্জিলিং দেখতে পাবো না ভাবলে মনটা খারাপ হয়ে যায়। আমার দার্জিলিং এত ভালো লাগে যে ইফ আই গেট আ চান্স আমি দার্জিলিংয়ে থেকে যেতে পারি সারা জীবন উইদাউট এনি কমপ্লেন। স্টার্টার আর মেইন কোর্স খাওয়া শেষে ডেজার্ট অর্ডার করে মল্লিকা বলল, বাপি কোনো কথাই শুনবে না when it comes to পাহাড়। অফিস ট্রিপ হলেও হি কামস অ্যালং, নিজে খরচা করে। জানি, বাট ইজ দ্যাট ইভেন রিজনেবল? অ্যান্ড কলেজে পড়ার সময় ইউ হ্যাভ বিন টু লাদাখ, কাসল, তোষ অ্যান্ড ওয়্যার নট, বাড়িতে না বলে। আমার বেলা যত রুলস, ইউ আর ইউজিং আঙ্কলস সুপারস্টিশন অ্যাজ অ্যান এক্সকিউজ। নো আই এম নট।
বাপি ইজ স্টিল ট্রমাটাইজড। যদিও আমার মেমোরিগুলো ব্লার্ড, পরিষ্কার করে আমার কিছুই মনেও নেই, ইউনো, আদার দ্যান। এই বলে খানিক থেমে মল্লিকা বলল, ইউ নো হোয়াট, আই থিঙ্ক লেটস গো, বাড়িতে আইল ম্যানেজ। সৌভিকের মুখে একগাল হাসি ফুটে উঠল। দেখো, আমি জোর করছি না কোনো রকম, বাট দার্জিলিং হ্যাজ বিন থেরাপিউটিক ফর মি। গেলেই মনটা ভালো লাগে, কিন্তু ইদানিং যতবার গেছি খালি মনে হয় তুমি থাকলে হয়তো দার্জিলিং আরো ভালো লাগতো। আই নো, আমিও চাই তোমার সাথে দার্জিলিং যেতে, কাঞ্চনজঙ্ঘা দেখতে। আই ওয়ান্ট টু সি ফর মাই সেলফ কি এমন আছে এই দার্জিলিং এ যা তুমি পৃথিবীতে আর কোথাও খুঁজে পাও না। মল্লিকা সৌভিকের প্রতি ভালোবাসার থেকেও শ্রদ্ধা বেশি। সে মুখ ফুটে কোনোদিন কিছু চায়নি এই এক দার্জিলিং যেতে চাওয়া ছাড়া। তুমি শিওর কোনো প্রবলেম হবে না? বললে তুমি সামলে নিও। বলে চোখ মারল মল্লিকা। ২৬ বছর আগে যখন মল্লিকার বয়স ৫ কি ৬ হবে, তখন বাবা, মা আর বোনের সাথে ঘুরতে গেছিল মল্লিকা। মল্লিকার বোন মালিনী ওর থেকে ১ মিনিটে ছোট ছিল। যমজ বোন, আইডেন্টিক্যাল টুইনস। সেবার হঠাৎ মল্লিকার মা অসুস্থ হয়ে পড়ায় বাবা ২ মেয়েকে হোটেলে রেখে মাকে নিয়ে একটা লোকাল ডাক্তারখানায় গেছিল। এমন সময় একটা ট্র্যাজেডি ঘটে যায়। মল্লিকার বোন মালিনীর অ্যাজমা ছিল ছোট থেকেই। মা বাবার অনুপস্থিতিতে মালিনী কোল্যাপস করে যায়। মা বাবা ফিরে এসে লুটিয়ে পড়া মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই অবধি সৌভিককে বলেছে মল্লিকা। আলাদা করে ডেকে প্রথম দেখাতেই মল্লিকার বাবা এও বলেছে যে মালিনী চলে যাওয়ার পরে মল্লিকা বেশ কিছুদিন ট্রমাটাইজড হয়ে পড়ে। অনেক ছোট থেকেই নানান রকম অ্যান্টিসাইকোটিক ওষুধ এবং থেরাপির সাহায্যে মল্লিকার ওই স্মৃতিগুলো মন থেকে একরকম মুছে ফেলা হয়েছে। বাগডোগরার ফ্লাইটের টিকিট পেতে মল্লিকাকে খুব একটা বেগ পেতে হলো না। ফিলিপস মোড়ে মল্লিকার বাড়ির সামনে সৌভিক মল্লিকাকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ফোন করলো চেনা দার্জিলিং এর এক লোকাল এজেন্ট। শর্ট বুক দাদা ভাই, তাকদা, সিলেরিগাঁও, ডেলো, লামাহাটাতে হোমস্টে ফাঁকা আছে, কিন্তু দার্জিলিং ফুল হাউসফুল। কিছুই ফাঁকা নেই। এজেন্ট কার সাথে ২-৪ কথা বলে আবার ফোনে বলল, একটা আছে, দ্য পাইন ট্রি, নতুন প্রপার্টি, ম্যান রোডের উপরে, কিন্তু কেবল স্যুট ফাঁকা আছে, একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনাকে ডিসকাউন্ট করে দেবো। ফাইন, বুক করে দাও। কদিন থাকবেন দাদা ভাই? কাল বিকেলে পৌঁছবো, তারপর ধরো 3 নাইটস বুক করে দাও। আচ্ছা, তাহলে বুক করে দিচ্ছি, কাল বিকালে দেখা হোক। ইউপিআইতে পেমেন্ট করে দেবো, আমার বিলটা মেল করে দিও। এই বলে সৌভিক ফোনটা কেটে দেয়। দার্জিলিং, আই এম কামিং। খানিক উত্তেজনায় নিজের মনে সৌভিক এমনটা বলে গানের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ি ছুটে চলল গড়িয়াহাট ফ্লাইওভার ধরে টলিগঞ্জে সৌভিকের ফ্ল্যাটের দিকে। পরদিন সকাল ৮টায় ফ্লাইট। রাতে টুকটাক গোছগাছ করে প্রায় না ঘুমিয়ে এয়ারপোর্টে হাজির হলো সৌভিক আর মল্লিকা আলাদা আলাদা ট্যাক্সি নিয়ে। দুজনের মুখেই চওড়া হাসি, দুজোড়া চোখ জলজল করছে বেড়াতে যাওয়ার আনন্দে। মল্লিকা বাড়িতে বলেছে গোয়া যাচ্ছে অফিসের কনফারেন্স অ্যাটেন্ড করতে, তাই ওর বাবা কোনো রকম আপত্তি করেননি। যদিও বাবাকে বেমালুম মিথ্যে বলা মল্লিকার স্বভাব বিরোধী, তাও সৌভিকের সাথে বেড়াতে যাওয়ার লোভের কাছে স্বভাব হার মেনেছে। কলকাতা থেকে বাগডোগরা যেতে লাগলো ৪৫ মিনিট। শেষ মুহূর্তে টিকিট কাটায় সৌভিক আর মল্লিকাকে আলাদা আলাদা বসতে হলো প্লেনে। এয়ারপোর্টে নেমে একটা গোটা গাড়ি ভাড়া করে দুজনে রওনা দিল দার্জিলিং। গাড়িতে নেপালি ড্রাইভার নিজের ভাষায় গুনগুন করে গান করছে আর অবিরাম ধূমপান করছে বিড়ি আর সিগারেটের মধ্যে পাল্টাপাল্টি করে। রাস্তা যখন দুধারে ছোট টি এস্টেটগুলো ফেলে এগিয়ে চলেছে, তখন মল্লিকা নানান রকম পোজ দিয়ে সেলফি তুলতে ব্যস্ত। সৌভিক চোখ বন্ধ করে তার পাশে বসে ইয়ারফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। গাড়ি পাংখা বাড়ি পেরিয়ে কার্শিয়ং এর রাস্তা ধরতেই সেলফি আর ঘুম কোথায় যেন উধাও হয়ে গেল। সৌভিক আর মল্লিকা জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত।
এখন রোদ উঠে থাকলেও হাওয়া চলছে বেশ জোরে। মেঘ জমছে আকাশের এক কোণে। পাহাড়ের এই হিমেল হাওয়া সৌভিকের খুব চেনা, কিন্তু মল্লিকার মুখে এসে লাগা হাওয়া যেন মুক্তির ফিসফাস বয়ে এনেছে তার মনের বাগানে। সোনাডা পৌঁছে গাড়ি দাঁড়ালো একটা ছোট দোকানে। দোকানের চেয়ে গুমটি বলাই ভালো। চা আর চিকেন স্টিম মোমো খাওয়া শেষ করে একটা সিগারেট ধরিয়ে দূরে দেখা যাওয়া পাহাড়গুলোর ওপর জমা মেঘ দেখতে দেখতে মল্লিকা বলল, The everlasting universe of things flows through the mind and rolls its rapid waves. Now dark, now glittering, now reflecting gloom, now lending splendor. এখনো তো দার্জিলিং আসেইনি, তার আগেই পিবি শেলি। নট ব্যাড। এত দিন বাদে ঘুরতে এলাম, মনটা না অন্যরকম হয়ে গেল জানো। বাবাকে না বলে আসতে মনটা খচখচ করছিল ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এখানে আসতে তোমার এত কেন ভালো লাগে। না এলে মিস হয়ে যেত জানো। So the credit goes to me. Well, if you want to be a credit hogger, why not? এমন সময় একটু দূরে বসে থাকা ড্রাইভার নিজের চা শেষ করে দুপা হেঁটে কাছে এসে তাদের জিজ্ঞেস করলো, होटल चाहिए क्या? নেই, বুক কিয়া হুয়া হ্যায়। উত্তরে জানালো সৌভিক। कौन सा होटल? হোটেল পাইন ট্রি। पाइन ट्री? আবার জিজ্ঞেস করলো ড্রাইভার। কেন, পাইন ট্রিতে কি অসুবিধা আছে? कुछ नहीं दीदी। মল্লিকা এতক্ষণে বুঝে গেছে ড্রাইভার বাংলা বোঝে, কিন্তু বলতে পারে না বা স্বচ্ছন্দ বোধ করে না। মল্লিকা বাংলাতেই আবার জিজ্ঞেস করলো, না না, বলো না, কি ব্যাপার? সার্ভিস খারাপ? বাথরুম নোংরা নাকি? नहीं नहीं दीदी, सब बढ़िया है। এই বলে ড্রাইভার আর কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে গেল। তারপর সৌভিকের দিকে ঘুরে মল্লিকা জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে এখান থেকে? ঘুমের কাছে জ্যাম না থাকলে ওই ঘন্টা দেড়েক মতো লাগবে হয়তো। তাহলে চলো বেরিয়ে পড়ি, সময় নষ্ট করে লাভ নেই। দুপুরের আগেই দার্জিলিং পৌঁছে গেলে ভালো। মল্লিকা সৌভিকের হাত ধরে উঠতে উঠতে বলল, আই থট যে ড্রাইভার দাদাটা বলবে দ্যাট দ্য হোটেল ইজ হন্টেড অর সামথিং, একটা অ্যাডভেঞ্চার হতো। তুমি সত্যি এইসবে বিশ্বাস করো? আরে অফকোর্স নট, তাই তো বললাম অ্যাডভেঞ্চার। See, this is why I love you. You're such a kick-ass girlfriend. দ্যাট আই অ্যাম। দুজনে খুনসুটি করতে করতে গাড়িতে উঠে বসলো। নেপালি ড্রাইভার একটা লম্বা নেপালি সিগারেট জ্বালিয়ে আবার গুনগুন করে গান ধরে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল পাহাড়ের বেঁকা টেরা রাস্তা ধরে দার্জিলিংয়ের দিকে। ঘুমের কাছাকাছি যখন গাড়ি পৌঁছলো তখন আকাশ মেঘে ঢেকে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখানেই প্রথম দার্জিলিংয়ের আইকনিক টয় ট্রেন দেখতে পেল মল্লিকা। চারিদিকে সাদা গাঢ় কুয়াশা, যেন মনে হয় গিলে খেয়েছে গোটা দার্জিলিংটাকে। ঠান্ডাও বাড়ছে ক্রমে, তাই গাড়িতেই দুজনে একটা করে জ্যাকেট চাপিয়ে নিল নাবার আগে। সঙ্গে দুজোড়া গ্লাভস আর একজোড়া টুপিও বেরিয়ে পড়ল ব্যাগ থেকে। চৌরাস্তার ক্লক টাওয়ারে ঢং ঢং করে ঘন্টা বাজলো 3 বার। দার্জিলিং এখন দুপুর 3টে বাজে। গাড়ি ক্লক টাওয়ার অবধি নামিয়ে দিয়ে চলে গেল। হোটেল সামনেই। খানিকটা হেঁটে এগোতেই গন্তব্যে পৌঁছে গেল সৌভিক আর মল্লিকা। হোটেল পাইন ট্রি ম্যাল রোডের একেবারে প্রাইম লোকেশন। পুরনো ব্রিটিশ আমলের হোটেল, সেটা কাঠামো দেখলে এখনো বোঝা যায়, কিন্তু ঝাঁ চকচকে রেনোভেশন হয়েছে সদ্য সেটাও বোঝা যায়। দেওয়ালের থেকে রঙের গন্ধ এখনো নাকে এসে লাগছে সৌভিকের। হোটেলের রিসেপশনে সৌভিক যখন আইডি জমা করছে তখন খানিক দূরে তাকিয়ে দেখল মল্লিকা কার সাথে যেন অঙ্গভঙ্গি করে কথা বলছে, কিন্তু যার সাথে করছে তাকে দেখা যাচ্ছে না। মল্লিকা করিডোরে দূর থেকেই নানান রকম ভাবে মুখ বেঁকিয়ে মজা করছে কারোর সাথে। নিশ্চয়ই কোনো বাচ্চা দেখেছে মল্লিকা, মনে মনে ভাবল সৌভিক। কলকাতায় পাশের গাড়ির জানলায় বাচ্চা দেখলেই
সে প্রায় এমন মুখ চোখের অঙ্গভঙ্গি করে তাদের সাথে মজা করে। চেক ইন বুক সই করতে গিয়ে সৌভিক দেখল কোথাও বুকিং না থাকলেও এই হোটেলে অকুপেন্সি কম। কেউ একজন রিভিউতে হন্টেড কথাটা লিখে গেছে, যা পেন দিয়ে কাটা, কিন্তু খুঁটিয়ে দেখলে লেখাটা যে হন্টেড মানে ভৌতিক তা বোঝা যায়। সৌভিক পেপার ওয়ার্ক শেষ করে মল্লিকাকে ইশারা করে ডাকতেই সে রিসেপশনের দিকে এগিয়ে এলো। সৌভিক মল্লিকার হাত ধরে বলল, চলো, 3rd ফ্লোরে আমাদের স্যুট, জানলা দিয়ে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। হোটেলে একটা মিষ্টি বাচ্চা আছে জানো, দূর থেকে দেখে মনে হলো বাঙালি। চশমা পরেছিলাম না তো, তাই মুখখানা দেখতে পেলাম না ভালো করে। একটু দূরে একা একা বসেছিল চুপচাপ। মা বাবা কারোকেই দেখতাম না আশেপাশে। আমার চোখে চোখ পড়তেই খিলখিল করে হাসছিল আমার দিকে তাকিয়ে। হ্যাঁ দেখলাম, বাচ্চাটাকে দেখতে পাইনি যদিও, সামনে একটা দেওয়াল ছিল, কিন্তু তোমার মুখ চোখ দেখে আন্দাজ করতে পারছি। যাই হোক, শোনো, একটু ফ্রেশ হয়ে চলো বেরোই, লাঞ্চ অ্যাট ট্যাভেন্টার্স। এত দারুণ হ্যাম স্যান্ডউইচ কলকাতায় পাবে না কোথাও। হোটেল পাইনট্রিতে সৌভিক আর মল্লিকার স্যুটটা বেশ বড়। 2টো ঘর আছে। মাস্টার রুমটায় একটা ডাবল সাইজ খাট, তার দুপাশে 2টো বেড সাইড টুল আছে, আর আছে একটা বিশাল কাঁচের জানলা যেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা আকাশ পরিষ্কার থাকলে। আপাতত তার দেখা না মিললেও গোটা ম্যাল রোডটা উপর থেকে দেখা যাচ্ছে জানলা দিয়ে। ভেতরের ঘরটা ছোট, একটা সোফা, সামনে একটা টি টেবিল আর একটা মস্ত কাঠের ওয়ার্ড্রোব আছে সেই ঘরে। মল্লিকা ঢুকেই আগে বাথরুমের দরজা খুলে পর্যবেক্ষণ করে জানালো যে সেটা অত্যন্তই পরিষ্কার। টিপটপ সাজানো হোটেল, সাদা পরিষ্কার চাদর, ইস্ত্রি করা বালিশের ওয়ার, ফ্রেশ টাওয়েল, সদ্য লাগানো নতুন হিটার যার প্লাস্টিক এখনো খোলা হয়নি, মিনি বার, সব দেখে হোটেলটা ভুতুড়ে হওয়া নিয়ে খানিক হাসি ঠাট্টা করলো মল্লিকা সৌভিক। ফ্রেশ হয়ে ট্যাভেন্টার্স যাওয়ার সময় সৌভিক মল্লিকার সাথে কথা বলতে বলতে তার পাশে পাশেই হাঁটছিল। হঠাৎ পাশে তাকিয়ে সৌভিক দেখল মল্লিকা নেই। হোটেলে করিডোর পেরিয়ে একটা ছোট গেট দেখে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে মল্লিকা। গেটের ওপারে একটা ছোট বাগানে নানান রকম ফুল গাছ দেখা যাচ্ছে। এটাই হোটেলের কাঞ্চনজঙ্ঘা দেখার ভিউ পয়েন্ট। সৌভিক খানিক অবাক হলো। মল্লিকা কখন দাঁড়িয়ে পড়েছে সে টের পেল না কি করে। ভাবতে ভাবতে পিছিয়ে এসে বলল, কি হয়েছে, কি দেখছো এখানে? মল্লিকা সৌভিকের গলা শুনে একটু চমকে উঠে বলল, না, কিছু না। আমি দেখলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা দেখছো গেটের ওপারে। না মানে কেন যেন মনে হলো এই জায়গাটা আমি আগে দেখেছি, আমি এখানে এসেছি এর আগে, এরকমই মনে হলো। মানে এই হোটেলে? মনে হলো 1 সেকেন্ডের জন্য। ডেজাভু হতে পারে। যাই হোক, চলো দেখি ইফ ইয়োর ট্যাভেন্টার্স ইজ ওয়ার্থ দ্য হাইপ। ট্যাভেন্টার্সের ছাদে বসা হলো না, বৃষ্টি না থামায়। বিরক্ত হয়ে সৌভিক বলল, অর্ধেক মজা মাটি হয়ে গেল, তোর ভাল লাগে না জানো। ভেতরে বসেই স্যান্ডউইচ মিল্কশেক দিয়ে খাওয়া দাওয়া সারলো দুজন। বেরোনোর সময় সন্ধে হয়ে এসছে মনে হয়। ঘড়িতে মোটে 5টাও বাজেনি, কিন্তু শীতের দিন আর সঙ্গে মেঘলা আকাশ এই দুয়ে মিলিয়ে সন্ধে নামিয়ে এনেছে যেন নির্দিষ্ট সময়ের অনেক আগে। ম্যালের দুধারে দোকানগুলোতে আলো জ্বলে উঠেছে। তার পেছনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সৌভিক আর মল্লিকা। সামনে বিয়ে, তাই কথার শেষ নেই। কত কি নিয়ে আলোচনা, ঝগড়া, তর্ক করতে করতে কত দূর চলে এসছে তারা নিজেরাও ভুলে গেছে। সামনে রাস্তা অন্ধকার, কুয়াশায় ঢাকা, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। একটা কালো বেড়াল অদ্ভুত একটা ডাক করে হঠাৎ তাদের সামনে রাস্তা দিয়ে চলে যেতে দুজনের জ্ঞান ফিরল। আমার পায়ে আর জোর নেই, একটা গাড়ি বুক করো না প্লিজ। হোটেল অবধি হেঁটে আমি একদম ফিরতে পারবো না। এই রে, দার্জিলিং এ ম্যাল রোডে কোনো গাড়ি চলে না, হয় হাঁটা না হয়। বলে থামলো সৌভিক। মল্লিকা জিজ্ঞেস করলো, না
ঘন্টাখানেক বাদে ঘোড়ার পিঠে চেপে ম্যাল রোড অব্দি ফিরে এলো দুজন। মল্লিকা আগে কোনোদিন ঘোড়া চড়ে, তাই প্রথমটা ভয় পেলেও একটু ধাতস্থ হতেই বেশ উপভোগ করতে লাগলো এই নতুন ধরনের সাওয়ারি। দূরে পাহাড়ের গায়ে আলোগুলো মনে হচ্ছিল যেন তারার মতো ফুটে উঠেছে। সৌভিককে জড়িয়ে ধরে দুলতে দুলতে কখন যে ম্যাল চলে এসছে তা মল্লিকা বুঝতেও পারেনি। রাতে সৌভিকের পছন্দের একটা ছোট ক্যাফে মিনি টিবেট, যেটা হোটেলের ঠিক উল্টো দিকে, সেখানেই মোমো খেতে গেল দুজন। এই ক্যাফেতে সৌভিক আগে বহুবার এসছে। খুব জনপ্রিয় না হলেও সৌভিক জানে এটাই দার্জিলিং এর হিডেন জেম। ক্যাফের মালিক এক বাঙালি মহিলা, আগে কথাও বলেছে সৌভিকের সাথে। বিল দেওয়ার সময় একটা বিরাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরনো ম্যালের ফটোর তলায় ছোট কাউন্টারে বসে মহিলা টাকা ফেরত দিতে দিতে চিনতেও পারলো সৌভিককে। খানিকক্ষণ তার সঙ্গে গল্প করে হোটেলে ফিরে এলো দুজন। বিছানায় দুটো দেহ পড়তেই নিমেষের মধ্যে ঘুমিয়ে পড়ল দুজনে। প্ল্যান অন্যরকম হলেও আগের দিন থেকে যে কতটা ধকল গিয়েছে তার জানান দিতেই যেন ঘুম কাবু করে ফেলল দুজনকে। রাতে মল্লিকার ঘুম ভেঙে গেল একবার। মনে হলো কাঠের দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ করার মতো একটা শব্দ আসছে। চোখ খুলে উঠে বসতেই আর কোনো আওয়াজ পেল না মল্লিকা, কেবল হিটারটা পেছনে গড় গড় করে আওয়াজ করছে। মল্লিকা উঠে পাশের ছোট ঘর থেকে ব্যাগে রাখা ইয়ারপডটা বার করতে গেল। সৌভিক ঘুমের মধ্যে অন্ধকারে একবার তাকিয়ে দেখলো, তার মনে হলো মল্লিকা তার পাশেই শুয়ে আছে। এয়ারপড নিয়ে ফেরার সময় মল্লিকা দুদণ্ড মস্ত বড় জানলাটা দিয়ে গোটা মলটা দেখতে দাঁড়িয়ে পড়ল পর্দা সরিয়ে। ফাঁকা ধুধু করছে গোটা চত্বর। মাঝরাতে কলকাতার রাস্তায় লোক দেখা গেলেও দার্জিলিং এর ম্যালে একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। চারিদিক শুনশান। এক মুহূর্ত পরেই মল্লিকার চোখে যা পড়ল তা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দেখল একটা বাচ্চা মেয়ে যেন একা একা দাঁড়িয়ে আছে ম্যালের ঠিক মাঝখানে। অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে না মুখটা। বাচ্চাটা ছেলে না মেয়ে, তার থেকেও বড় কথা, এত রাতে বাচ্চাটা বাইরে কি করছে একা একা। সঙ্গে সঙ্গে সৌভিকের হ্যান্ডব্যাগ থেকে লং ডিস্টেন্স টর্চটা বের করে সোজা ম্যালের দিকে, যেখানে বাচ্চাটা দাঁড়িয়েছিল, সেখানে আলো ফেলল মল্লিকা। কই, কোথাও তো কেউ নেই। বেশ খানিকক্ষণ নানান দিকে টর্চ মেরে কারোকে কোথাও দেখতে না পেয়ে ঘুম চোখে ভুল দেখেছে ভেবেই আবার সৌভিকের পাশে গিয়ে ওর হাত ধরে শুয়ে পড়ল মল্লিকা। আবার ঘুম এসে বসল তার দু চোখ জুড়ে। পরদিন সকালে ঝকঝকে রোদ উঠেছে। সূর্যের আলোয় হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সৌভিক। সঙ্গে কফি খাচ্ছে আর অপেক্ষা করছে মল্লিকার ঘুম ভাঙার। আর আধ ঘন্টার মধ্যে ঘুম না ভাঙলে নিজেই উঠিয়ে দেবে মল্লিকাকে, এমনটাই ঠিক করে রেখেছে সৌভিক। সঙ্গে আরো 2 কাপ কফিও অর্ডার করে দিয়েছে সে। খানিক পরে মল্লিকা ঘুম থেকে উঠল একটু চমকে গিয়ে, যেন কোনো খারাপ স্বপ্ন দেখেছে। উঠে বসে খানিকক্ষণ থমকে রইল মল্লিকা। সৌভিক কি হয়েছে জিজ্ঞেস করলেও তার কথায় কান না দিয়ে বিছানা থেকে নেমে সোজা বাথরুমে ঢুকে গেল মল্লিকা। বেশ কিছুটা সময় পার হলো। শেষমেশ সৌভিক ডাকাডাকি করতে বেরিয়ে এসে বিছানার ওপর বসে পড়ল মল্লিকা। কাল অবধি তার চোখে যে আনন্দ জলজল করছিল, আজ সকালে তার শিকে ভাগও নেই, তার মুখে কথা নেই। বারবার জিজ্ঞেস করতে মল্লিকা বলল, কাল রাতে হঠাৎ এত বছর বাদে মালিনীর স্বপ্ন দেখলাম ও এসেছে এই হোটেলে। আমিও ছোট, ও ছোট। আমরা খেলা করছিলাম লুকোচুরি। তারপর ও খুব চিৎকার করতে শুরু করলো, খালি বলছিল আমায় খুলে দে, আমায় খুলে দে, আমায় নিয়ে চল তোর সাথে, আমায় খুলে দে, আমায় নিয়ে চল তোর সাথে। এই দুটো কথা বলছিল বারবার। তারপর হঠাৎ ওর শ্বাসকষ্ট হতে শুরু করলো, ছটফট করছে আমার সামনে। তারপর শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আমি কতবার ডাকলাম, মালি
এই মালি, উঠে পর, দেখ বাবা আর মা এসেছে, এই মালি ওঠ না। কিন্তু মালিক কিছুতেই উঠলো না আর। এই বলে মাথায় 2 হাত দিয়ে বিছানায় বসে পড়ল মল্লিকা। কেমন যেন একটা লাগছে। শেষ কবে ওর স্বপ্ন দেখেছি আমার মনেই নেই। ওর গলার আওয়াজটাও এখন আর মনে নেই। বলতে বলতে 2 চোখ ভরে এলো মল্লিকার। সৌভিক সব শুনে মল্লিকার পাশে গিয়ে দাঁড়িয়ে কফিটা পাশের বেড টেবিলে রেখে দিল। কোনো কথা না বলে চোখ দুটো মুছিয়ে দিল হাত দিয়ে। শোনো, শিলিগুড়ি থেকে বাস পাওয়া যায়, ফিরে যাই। তোমার সাথে দার্জিলিং দেখার শখ ছিল, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ ইউর মেন্টাল ওয়েলবিং। আরে না না, আই এম ফাইন, ইটস জাস্ট এ ড্রিম। গিভ মি সাম টাইম, আই উইল বি ওকে। আমি ঠিক হয়ে যাবো। আর ইউ শিওর? ইয়েস ইয়েস, আই এম সরি। আমার জন্য তোমার ট্রিপটা খারাপ হচ্ছে। আমার ট্রিপ খারাপ হচ্ছে? আমার ট্রিপ জমে গেছে অলরেডি, ঘুরে দেখো একবার। মল্লিকা ঘুরে বসতেই দেখতে পেল মায়াবী কাঞ্চনজঙ্ঘা রোদে জ্বলজ্বল করছে। এক নিমেষে মনের যত ভয় গ্লানি কোথায় সব হারিয়ে গেল। ছোটবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা তার মনে নেই, তাই এটাই তার প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা। দুজনে কফি শেষ করলো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই। মল্লিকা বাকরুদ্ধ। সে এক মনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যেন কোনো অন্য জগতে হারিয়ে গেছে। খইয়ের মতো কথা ফোটে যার মুখে, পাক্কা 15 মিনিট মল্লিকার মুখে কোনো কথা নেই। সৌভিক এটা লক্ষ্য করে মনে মনে ভারী আনন্দ পেল। খানিকক্ষণ পরে হোটেলে লাঞ্চ সেরে কেনাকাটা করতে বেরিয়ে পড়ল সৌভিক আর মল্লিকা। মল্লিকার মন আগের দিনের মতো উৎফুল্ল না হলেও হোটেল থেকে বেরিয়ে তার খানিকটা ভালোই লাগছে। কেনাকাটি সেরে সেদিন সন্ধেবেলা ডিনার করতে বেনারস পৌঁছল দুজনে। সেই কবে থেকে এখানকার সিজলারের গুণগান গেয়ে আসছে সৌভিক মল্লিকার কাছে। সিজলার একটা গরম লোহার প্লেটে সার্ভ করা হয়। চিরচির করে আওয়াজ তখনও বন্ধ হয়নি যখন ওয়েটার 2টো সিজলার টেবিলে দিয়ে গেল, সঙ্গে 2টো বিয়ার। সৌভিক বিয়ার খুলে গ্লাসে ঢালতে ঢালতে খেয়াল করলো মল্লিকা কি যেন ভাবছে একটু অন্যমনস্ক হয়ে। সামনে সিজলার বা পাশে ওর পছন্দের গান কান্ট্রি রোডস, যেটা লাইভ পারফর্ম করছে দুজন গিটার নিয়ে, কোনো দিকেই তার মন নেই। বিয়ার ঢালা শেষ হতেই পরের গান ওয়াইজ মেন সে শুরু হলো। সৌভিক আর মল্লিকার প্রথম আলাপ থেকেই এই গানটা স্পেশাল ওদের কাছে। হাত বাড়িয়ে রোম্যান্টিক কায়দায় বিলিতি নাচের আমন্ত্রণ দিল মল্লিকাকে সৌভিক। মল্লিকা যেন দেখেও না দেখার ভান করে সোজা খেতে শুরু করলো। খেতে খেতে মল্লিকা আর কোনো কথা বলল না। বেনারস থেকে বেরোতে বেরোতে রাত 9টা বেজে গেল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। আজ ঠান্ডা বেশি, হোটেলের দিকে যেতে তাই মাঝে মাঝেই সৌভিকের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। যদিও কাল টাইগার হিল যাওয়ার কথা, কিন্তু মল্লিকার অবস্থা দেখে সৌভিক ঠিক করে রেখেছে যে কালই তারা ফিরে যাবে। রাতে এই নিয়ে কথা বলবে মল্লিকার সাথে। রাতে হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার তোড়জোড় করলো মল্লিকা। পরদিন ভোর 4টে গাড়ি বলা আছে। সৌভিক একটু আপত্তি করলেও মল্লিকা একটু বিরক্ত হয়েই বলল, I'm fine, Shobhik. Please don't try to act like my father. I'm perfectly fine. সৌভিক আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ল মল্লিকার পাশে। হঠাৎ সৌভিকের ঘুম ভেঙে গেল মাঝরাতে। ঘুম ভাঙল মল্লিকার কান্নার আওয়াজে। হুড়মুড় করে ঘুম থেকে উঠে সৌভিক দেখল মল্লিকা 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। মল্লিকাকে জল এনে দিয়ে তাকে খানিকটা শান্ত করতে মল্লিকা বলল সে আবার একটা স্বপ্ন দেখেছে। আমি দেখলাম আমি আর মালি লুকোচুরি খেলছি। মা বাপি কেউ নেই ধারের কাছে। আর আরো সব অন্য বাচ্চারা যাদের আমি চিনি না, মালি লুকোবে বলে একটা আলমারির ভেতরে ঢুকে বসে পড়লো। আমায় বললো বাইরে থেকে লক করে দিতে যাতে ওকে খুঁজে না পাওয়া যায়। তারপর কে যেন আমায় কোলে করে নিয়ে চলে গেল। আমি শুনতে পাচ্ছি মালি আমায় ডাকছিল, আমায় খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে, আমায় খুলে দে প্লিজ। তারপর দেখলাম মালি বিছানায় শুয়ে আছে, কথা বলছে না, চোখ খুলছে না। আমি মা বাপি
দৌড়াদৌড়ি করছে, আমি পাশে বসে আছি, মালি শান্ত মুখে ঘুমাচ্ছে। তারপরে হঠাৎ মালি একবার তাকে আমার বললো একটা বিকট গলার আওয়াজ করে, আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই ঘুমটা ভেঙে গেল। এই বলে আরো এক দফা কান্নায় ভেঙে পড়ল মল্লিকা। এখন তার মনে হচ্ছে না এলেই ভালো হতো। ভোর হতেই ম্যাল রোডের এটিএমে কিছু ক্যাশ তুলতে বেরিয়ে পড়ল সৌভিক। দার্জিলিংয়ে সব জায়গায় ইউপিআই এখনো চলে না, নেটওয়ার্ক পেতে সমস্যা হয়, তাই ক্যাশ টাকা সঙ্গে রাখা দরকার। ম্যালে দুটো এটিএম এর মধ্যে একটা খারাপ, তাই যেটা চলমান তাতে সারা দিন লাইন লেগে থাকে। তাই এর থেকে ভালো সময় আর হয় না টাকা তোলে। সৌভিক টাকা তুলে ম্যালের পিছন দিকে ঘোড়া রাস্তা বলে কাছে লিটল টিবেট ক্যাফেটা খোলা দেখে এক কাপ দার্জিলিং টি নিয়ে বসবি। ভোরবেলা ক্যাফে সবে খুলেছে, তাই ফাঁকা। টুরিস্টদের ঘুম এখনো ভাঙেনি। চা খেতে খেতে সৌভিকের চোখ পড়ল ক্যাফেতে টাঙানো ম্যালের সেই পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটার দিকে। এখন পাইন ট্রি হোটেলটা আগে কত আলাদা ছিল খেয়াল করলো সৌভিক। নাম ছিল কাঞ্চন ভিউ। বিল মেটানোর সময় ভদ্রমহিলাকে পাইন ট্রি নিয়ে জিজ্ঞেস করতে উনি বললেন, রাবিশ, অ্যাবসলিউট রাবিশ। এই দেশে লোকজন এখন ভূত প্রেতে বিশ্বাস করে, ব্যবসায় নয়। এটাই আমাদের দুর্ভাগ্য। One accident can ruin a perfectly good business. মানে? অনেক বছর আগের কথা, ইয়ার্স। তখন মলে এত হোটেল, দোকান, নাথিং, কিছু ছিল না। বাট দ্য হোটেল হ্যাজ বিন হিয়ার সিন্স দ্য ব্রিটিশ এরা। কলকাতা থেকে একবার এক কাপল তাদের টুইন ডটার্সদের নিয়ে ঘুরতে এসেছিলেন, অ্যান্ড দে ওয়ার স্টেইং ইন দিস হোটেল। এই হোটেলে থাকাকালীন ওনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ায় দু মেয়েকে হোটেলে রেখে দ্য জেন্টলম্যান টুক হিজ ওয়াইফ টু দ্য ডক্টর। কিন্তু এমন সময় দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। যমজ মেয়ে দুটোর মধ্যে আই থিঙ্ক একজনের অ্যাস্থমা ছিল, লুকোচুরি খেলতে গিয়ে একটা আলমারিতে লুকিয়েছিল, আর এক বোন বাইরে থেকে আলমারি লক করে দেয়। এমন সময় হোটেলের যে ওয়েটার ওদের যে বেশ বন্ধু হয়ে উঠেছিল, সে এসে বাইরে থাকা বোনকে কোলে তুলে কাঞ্চনজঙ্ঘা দেখাতে সঙ্গে করে নিয়ে গেছিল। আর এক বোন আলমারিতেই বন্দি পড়ে থাকে। মা বাবা ফেরার আগেই মেয়েটা আলমারিতেই কোল্যাপস হয়ে যায়। ইটস ভেরি ট্র্যাজিক। তারপর থেকেই হোটেল আর চলে না, ইউ নো, অ্যাজ ইফ ইটস কার্সড। কতবার রেনোভেশনস হলো, মালিক বদল, নাম বদল, নাথিং হেল্পস। সৌভিক গল্পটা শুনতে শুনতেই একে একে দুই করে ফেলেছে। যে দম্পতির কথা মহিলা বলছে তাদের বোধহয় সৌভিক ভালো করেই চেনে এবং তাদের মেয়েকেও চেনে। তার সাথেই দার্জিলিং এসছে সৌভিক। সঙ্গে সঙ্গে সৌভিক উঠে বিল মিটিয়ে রাস্তায় বেরিয়ে গাড়ি বুক করতে ফোন করলো। 1 ঘন্টার মধ্যে গাড়ি চাই, শিলিগুড়ি নেমে যাবে তারা। হোটেলে ফিরতে ফিরতে কি ভুল সে করে ফেলেছে তা মনে বারবার ফিরে আসতে লাগলো। কিন্তু এই দেশে এত হোটেলের মধ্যে এটাই সেই হোটেল, সৌভিক জানবেই বা কি করে? সৌভিকের মাথা ঘুরছে। আর মল্লিকা? সৌভিক প্রায় দৌড়ে পৌঁছলো হোটেলে হাঁপাতে হাঁপাতে। হোটেলে সুটে ঢোকার কাছে আসতেই একটা পচা গন্ধ নাকে এলো সৌভিকের। ঘরের ভেতর থেকে যেন দুটো বাচ্চা মেয়ের গলা পাওয়া যাচ্ছে, যেন তারা খেলা করছে। সৌভিক একবার মনে মনে ভাবলো ঘুম কম হওয়ায় সে হয়তো হ্যালুসিনেট করছে। মানুষের সব সেন্সেশন যে বাস্তব নয় তা সৌভিক জানে তার অভিজ্ঞতা দিয়ে। খানিক থমকে দাঁড়িয়ে থাকার পর দরজা খুলে সৌভিক দেখল কেউ কোথাও নেই। মল্লিকা ঘুম থেকে উঠে কফি খাচ্ছে জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে। তার দিকে মুখ না ঘুরিয়েই জিজ্ঞেস করলো, কোথায় চলে গেছিল সকাল সকাল আমার একলা রেখে? এখানে কোনো নেপালি গার্লফ্রেন্ড আছে নাকি তোমার? ধ্যাৎ, কি যে বলো না। লিসেন, আমি গাড়ি বলেছি। অফিস থেকে আমার ম্যানেজার ফোন করেছিল, সামথিং আর্জেন্ট হ্যাজ কাম আপ ইন মাই প্রজেক্ট, উই হ্যাভ টু লিভ ইন অ্যান আওয়ার। 1 ঘন্টায় বেরোবো। সৌভিক কিসের যেন একটা বাজে গন্ধ পাচ্ছে তখন। মল্লিকা আবার ঘাড় না ঘুরিয়ে জিজ্ঞেস করলো ঠান্ডা শান্ত গলায়, কেন, কি হয়েছে? জানি না, গেলে বুঝতে পারবো পুরো ব্যাপারটা। তুমি প্যাকিং করো, আমি বিলটা ক্লিয়ার করে আসি। আমি একবার ফোন করে দেখবো।
না না, ওরে কোনো লাভ নেই, প্লিজ। যেটা বলছি শোনো, গাড়ি আসছে, প্যাক করো প্লিজ। এইবার যেটা হলো তার জন্য সৌভিক একদমই প্রস্তুত ছিল না। মল্লিকা যেন একটা কর্কশ অন্য গলায় বলল, মিথ্যে কথা, আমি এখান থেকে কোথাও যাব না, কোনোদিন যাব না। এটাই আমার বাড়ি, এটাই আমার বাড়ি। সৌভিকের সিদ্ধারায় যেন একটা কারেন্ট ছুটে গেল। তার হাতের লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে পড়েছে। এমন গলা মল্লিকার হলো কি করে? এমন করে কথা মল্লিকা আগে কোনো দিন বলেনি। সৌভিকের মুখে কথা সরছে না, কাঠের মতো দাঁড়িয়ে রইল সৌভিক। মল্লিকা চুপ করে বিছানার ওপর বসে কাঞ্চনজঙ্ঘা দেখছে তখনও। সৌভিক অল্প কাঁপা গলায় আস্তে আস্তে বলল, মল্লিকা, ইউ আর স্কেয়ারিং মি নাও, আর ইউ ওকে? মল্লিকা চুপ করে মুহূর্তখানেক বসে হঠাৎ আচমকা একরকম মুখে কুৎসিত ভঙ্গি করে সৌভিকের দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো লাল, চুলগুলো উঠছে যেন কোনো ঝোড়ো হাওয়ায়, যদিও ঘরে কোনো জানলা খোলা নেই। এক রাতেই তার চোখের তলায় এত কালি পড়েছে যা সাধারণত পড়তে কয়েক মাস লাগে। এই মল্লিকাকে যেন চেনেই না সৌভিক। আমি কোথাও যাব না। গর্জে উঠল আবার ওই পৈশাচিক আওয়াজ। সৌভিক শুনতে পেল ভেতরের ঘরে কাঠের আলমারি থেকেও যেন একটা আওয়াজ আসছে, কিন্তু সামনে মল্লিকার অমন রূপ দেখে সেদিকে মন গেল না সৌভিকের। কোথাও যাব না, এটাই আমার বাড়ি, বুঝলি? এটাই আমার বাড়ি। বলে আরেকবার ওই পৈশাচিক চিৎকার করে লুটিয়ে পড়ল বিছানার উপর অজ্ঞান হয়ে মল্লিকা। সৌভিক দৌড়ে গিয়ে হাত পা ঘষে দিতে শুরু করলো, মুখে জলে ছিটে, কিন্তু জ্ঞান ফেরার কোনো রকম লক্ষণ না দেখে সঙ্গে সঙ্গে মানিব্যাগ নিয়ে মল্লিকাকে ঘরে রেখে দরজা বন্ধ করে বেরিয়ে ডাক্তারের খোঁজ করতে যাচ্ছে। দুপা এগোতেই ঘর থেকে মল্লিকার আবার সেই কর্কশ চিৎকার কানে গেল সৌভিকের। সঙ্গে সঙ্গে ঘরের দিকে ফিরে এসে দরজা খুলে দেখলো দরজার লক কাজ করছে না। পকেট থেকে চাবি বার করে সৌভিক দরজা খুলতেই দেখলো মল্লিকা এক কোণে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঘর থেকে একটা কাঠে বাড়ি মারার আওয়াজ হচ্ছে। আওয়াজটা আগেও শুনেছে সৌভিক, কিন্তু এখন আওয়াজটা হচ্ছে ভীষণ জোরে। সৌভিক মল্লিকার দিকে এগোতেই মল্লিকা কাঁপা কাঁপা আঙুল তুলে ভেতরের ঘরের দিকে ইশারা করল। আওয়াজটা আরো বাড়ছে। সৌভিক এক মুহূর্ত দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভেতরের ছোট ঘরটার দিকে। ঘরে ঢুকে সৌভিক দেখলো আওয়াজটা আসছে কাঠের ওই মস্ত আলমারিটার ভেতর থেকে, যেন কেউ ভেতরে বন্দী হয়ে আছে। এত জোর বাড়িগুলো মারছে যে আলমারির দরজা থেকে পাশে রাখা টি টেবিলের ওপর জলের গ্লাস বারবার কেঁপে উঠছে। আলমারির ভেতর থেকে এমন আওয়াজ শুনে সৌভিকের গলাও শুকিয়ে আসছে। তবুও ধীর গতিতে মন শক্ত করে সৌভিক আলমারির কাছে গিয়ে হাত বাড়িয়ে লকটা খুলে দিল। লক খুলতেই ভেতর থেকে মল্লিকা বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল বাইরের ঘরের দিকে আঙুল তুলে, ও আমাদের যেতে দেবে না বলছে সৌভিক, ও বলছে আমায় আর কোনোদিন যেতে দেবে না ওকে ছেড়ে। এই বলে মল্লিকা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ভয়ে। কিন্তু এটা কি করে সম্ভব? মল্লিকা যদি এই ঘরে থাকে তাহলে বাইরের ঘরে ওটা কে? আর কেই বা মল্লিকাকে বন্ধ করলো এই আলমারিতে? সৌভিকের মাথা কাজ করা বন্ধ হয়ে গেল, সে জ্ঞান হারালো। তারপর কি হয়েছে সৌভিকের আর কিছু মনে নেই। এই ঘটনার পর 4 বছর কেটে গিয়েছে। হোটেল আবার হাত বদল হয়েছে। এখন তার নতুন নাম দ্য হিমালয়ান লাক্সারি ইন। মল্লিকার বিয়ে হয়ে গেছে 3 বছর হলো। এখনো জার্মানির মিউনিক শহরে থাকে বরের সাথে। ওর একটা ছোট ছেলে হয়েছে 2 মাস হলো। মল্লিকার বিয়ের পর চাকরি ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে সৌভিক। যদি ওর কলিগরা কেউ কেউ বলে সৌভিক এখন দার্জিলিংয়ে থাকে। গেলে দেখা যায় মাঝে মাঝে, কিন্তু চেনা যায় না। একগাল দাড়ি, মাথায় চুলের জটা পড়ে গেছে, জামা কাপড় ছেঁড়া, সারাদিন নিজের মনে যেন কার সাথে কথা বলে, কার যেন অদৃশ্য হাত ধরে ঘুরে বেড়ায়, গল্প করে, কাঞ্চনজঙ্ঘা দেখে, দার্জিলিংয়ের রাস্তায় পড়ে থাকে এখানে ওখানে। স্থানীয় লোকজন এখন সৌভিককে পাগলা বাবা বলেই চেনে।